লক্ষণ, কোন কোন লক্ষণগুলো ঠিক দেখলে একজন বাবা মা বুঝতে পারবেন যে তার সন্তান স্বাভাবিক নয়? ওডিডি হচ্ছে একটি বিহেভিয়ারাল ডিসরাপটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। বাবা মারা বলেন বা বাড়ির অন্যান্যরা বলেন যে একটু অবাধ্য, কখন এটার গুরুত্বটা মানে সিরিয়াসনেসটা বোঝা যাবে, মা বাবারা বুঝতে পারবেন? যখন দেখা যাচ্ছে যে গায়ে হাত তুলছে, একটা প্রতিশোধ স্পৃহা দেখা যাচ্ছে। আমরা দেখতে পারি যে ফ্যামিলি ডাইনামিক্সের সমস্যা থাকতে পারে, প্লাস হচ্ছে জেনেটিক ফ্যাক্টরসও কিন্তু। বাবা মায়েরাও কিছু সময় ধৈর্য হারিয়ে মারধর, বকাবকি বা প্রবল কড়া শাসনের মধ্যে রাখতে চায়। এতে কি হিতে বিপরীত হতে পারে? মানে সেই সম্ভাবনা থাকে। একদমই হিতের বিপরীতই হবে। নমস্কার দর্শক বন্ধু, স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আচ্ছা, আপনার সন্তান কি আপনার কথার ঠিক উল্টোটা করে? অকারণে তর্ক করে, রেগে যায় বা আপনার কথা মানতে চায় না? এটা কি শুধুই দুষ্টুমি বলে এড়িয়ে যাবেন, নাকি এটা কোনো জটিল সমস্যার ইঙ্গিত? সমস্যার নাম হতে পারে ওডিডি। আজকের পর্বে আমরা জানব এই ওডিডি আসলে কি, এবং ওডিডি কখন আপনি চিনবেন বা শনাক্ত করবেন বাবা মা হিসেবে, তখন আপনার ঠিক কী করণীয়। আমাদের সঙ্গে আজকের এই পডকাস্টে রয়েছেন সাইকোলজিস্ট মীনাক্ষী খুরানা সাহা। ম্যাডামকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আপনাদেরও বলি, আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, আমাদের এই পডকাস্ট দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই সমস্যায় যারা ভুগছেন, ভুক্তভোগী, যে সমস্ত অভিভাবকরা নিজেদের সন্তানদের এই ধরনের সমস্যার কোনো আঁচ করতে পেরেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য এই আলোচনাটি যথেষ্ট উপকারী, গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন আজকের আলোচনা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং শুরুতে ম্যাডাম আমরা জানতে চাইবো যে আসলে এই ওডিডি শব্দবন্ধটা হয়তো অনেকে আমরা শুনেছি বিভিন্ন সময়, কিন্তু এটা সম্পর্কে হয়তো সঠিক ধারণা নেই। কোন কোন লক্ষণগুলো ঠিক দেখলে, আমি যেমন শুরুতে বললাম কিছু কিছু লক্ষণ, কোন কোন লক্ষণগুলো ঠিক দেখলে একজন বাবা মা বুঝতে পারবেন যে তার সন্তান স্বাভাবিক নয়, কিংবা ওডিডির কোনো লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে? ওডিডি হচ্ছে একটি বিহেভিয়ারাল ডিসরাপটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। জেনারেলি এটার যে ম্যানিফেস্টেশন, মানে যদি দেখা যায় বা এই যে ওডিডিটা কি, বেসিক্যালি ওডিডির ফুল ফর্ম হচ্ছে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার। এটা একটি ডিসরাপটিভ বিহেভিয়ারাল ডিসঅর্ডার। জেনারেলি এটা একটা মেন্টাল কন্ডিশন, এবং এইটার মধ্যে যেই ধরনের সিমটমসগুলো পড়ে সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড থেকেই এটা মোটামুটি দেখা যায়। মানে যখন ভাবুন একটি বাচ্চা প্রি স্কুলে রয়েছে, ওইখান থেকেই কিন্তু এই বিহেভিয়ার্সগুলো বাবা মা চাইলে লক্ষ্য করতে পারেন। যদিও বাবা মা একটু ওয়েট করে দেখতে চান যে এটা ঠিক নর্মাল বিহেভিয়ার করছে না একটু বেশিই জেদ করছে। তো সেখান থেকে আসি যে যেটা হবে সেটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে ভীষণ একটা রাগ ব্যাপার থাকে, অ্যাগ্রেসিভ হয় অনেক সময় ওডিডির বাচ্চারা, জেদ ভীষণ থাকে, ট্যান্ট্রামস ভীষণ থাকে, মানে অ্যাডামেন্ট ভীষণ হয়। তার সাথে যেগুলো থাকে সেটা হচ্ছে যে একটা রিসেন্টফুল, মানে ভাবুন ফর এক্সাম্পল বাচ্চাটিকে কেউ বকলো বা কিছু একটা বললো, সেইটার রাগ পুষে রাখা এবং ভিন্ডিকটিভ বিহেভিয়ার, মানে এই রাগটা পুষেছে বা আমাকে এরকম করেছে, আমি ঠিক এটা ফেরত দেবো, আচ্ছা। এই একটা টেন্ডেন্সি ওদের মধ্যে কিন্তু খুব বড় মাত্রায় থাকে। তো বাচ্চার মধ্যে অ্যাঙ্গার ইস্যুস থাকবে, ইরিটেবিলিটি থাকবে, বাচ্চার মধ্যে না কথা শোনা, রুল ব্রেক করার একটা টেন্ডেন্সি থাকবে, বাচ্চার মধ্যে রাগ পোষণ করার একটা টেন্ডেন্সি থাকবে, এবং যদি সেই রাগটা পোষণ করে সে সেটা ফেরত দেবে আপনি দেখতে পাবেন, এবং সেটার মধ্যে ফিজিক্যাল এবং ভার্বাল অ্যাগ্রেশন এই বাচ্চা কিন্তু দেখাতে পারে, এবং সেটা আমরা 3 বছর থেকেই মোটামুটি কিন্তু বাচ্চাকে ডায়াগনোজ করতে পারি উইথ ওডিডি। আচ্ছা। তাহলে ম্যাডাম এরকম তো অনেক সময় হয়, অনেক বাচ্চা মানে বাবা মারা বলেন বা বাড়ির অন্যান্যরা বলেন যে একটু অবাধ্য, কথা শোনে না হয়তো। এবার সেই অবাধ্য বলে এটাকে তো অনেকে এড়িয়ে যেতে পারেন। তাহলে কখন এটার গুরুত্বটা মানে সিরিয়াসনেসটা বোঝা যাবে, মা-বাবারা বুঝতে পারবেন? ঠিক কথা। দেখুন, সব বাচ্চাই কখনো না কখনো কিছু না কিছু নিয়ে বায়না করবে বা অবাধ্য হবে বা জেদ করবে। এইগুলো কিন্তু অসুবিধে নয়। যখন দেখা যাচ্ছে যে এবার আর সামলানো যাচ্ছে না এই বাচ্চাকে, স্কুল থেকেও হয়তো কমপ্লেন করছে যে টিচারদের কথা শুনছে না, অ্যাডামেন্ট হয়ে বসে আছে, যেটা বলা হচ্ছে সেটা করছে না, বা পাশের বন্ধু-বান্ধবদের হিট করে দিচ্ছে, আম বা বাড়িতেও আপনি দেখতে পাচ্ছেন যে বড়দের সঙ্গে একটা ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার, তাদের হাত তুলে দিচ্ছে তাদের গায়ে, দুম করে মেরে দিচ্ছে। এই বিহেভিয়ার্সগুলো যদি দেখা যায় যে ওর বয়সের তুলনায়
যতটা হওয়ার কথা তার থেকে বেশ খানিকটা বেশি, আচ্ছা। তাহলে কিন্তু এইটাকে একটা মানে কাউকে দেখানো উচিত। এটাকে ফেলে রাখলে যেটা হবে সেটা হচ্ছে ওডিডির ট্রেটস বাড়ে। হুম। আপনি যদি সেটাকে প্রথমেই না কার্ব করেন, ওকে শেখান প্রপারলি ম্যানেজ করতে নিজের অ্যাঙ্গার, নিজের বিহেভিয়ার, তাহলে এটা বাড়ে এবং পরবর্তীকালে অন্য আদার কন্ডিশনসও কিন্তু অনেক সময় এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। আচ্ছা। তাহলে ম্যাডাম এই যে একটা বাচ্চা সে অবাধ্য হচ্ছে, অথরিটি ফিগারকে মানতে চাইছে না, বড়দেরকে মানতে চাইছে না, গায়ে হাত তুলছে, একটা প্রতিশোধ স্পৃহা দেখাচ্ছে, হ্যাঁ? এই ধরনের সমস্যাগুলো তাহলে কেন হচ্ছে? হঠাৎ করে একটি বাচ্চা সে কি এই সমস্যাগুলো নিয়ে জন্মাচ্ছে? নাকি এটা পরবর্তীকালে সে বড় হতে, হতে ক্রমশ তার মধ্যে এটাকে প্রবণতাটা বাড়ছে? ভেরি, ভেরি গুড কোয়েশ্চেন। মানে এইটা নিয়ে যতটুকু রিসার্চ আছে তাতে বলছে যে কন ওডিডি হোক বা এই ধরনের বিহেভিয়ার হোক, এর একটা জেনেটিক একটা কম্পোনেন্ট থাকে। মানে ধরে নিন বাড়িতে কারোর আছে যার অ্যাগ্রেশন আছে, বা হয়তো বাড়িতে আছে যার এই ধরনের বিহেভিয়ার আছে, বা অ্যান্টি সোশ্যাল কোনো পার্সোনালিটি আছে বাড়িতে যে এইসব কোনো হিস্ট্রি আছে। এইরকম কিন্তু একটা পার্ট আছে। হুম, এছাড়াও একটা এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যাসপেক্টও থাকে। মানে ভাবুন বাড়িতে কেউ অ্যাবিউজ করছে, ডোমেস্টিক ভায়োলেন্স দেখছে ছোটবেলা থেকে, বা ভাবুন ড্রাগের অ্যাবিউজ রয়েছে বা অ্যালকোহলিজম রয়েছে বাড়িতে। হয়তো প্যারেন্টদের মধ্যে খুব কনফ্লিক্ট রয়েছে। এই ধরনের সমস্যা হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ওডিডি ডেভেলপ করে যাচ্ছে, বা হয়তো বাবা-মা ভীষণভাবে মারে বাচ্চাটিকে বা ভীষণ বেশি অ্যাগ্রেসিভলি ট্রিট করে। এবার যদি ওই অ্যাগ্রেশনটা ও পেতে থাকে, একটা পয়েন্টে ও অন্য কারোর কাছে দেখাবে। বিকজ বাচ্চারা জেনারেলি তো দেখে শেখে। তো সেখান থেকে সেই প্রবলেমসগুলো কিন্তু আসতে পারে। তো আমরা দেখতে পারি যে ফ্যামিলি ডায়নামিক্সের সমস্যা থাকতে পারে, প্লাস হচ্ছে জেনেটিক ফ্যাক্টরসও কিন্তু ইজ অ্যাসোসিয়েটেড। আচ্ছা। মানে পারিবারিক ভূমিকাটা অনেকটা বেশি থাকতে পারে এবং পারিবারিক ইতিহাস। এবং এটা ম্যাডাম একটা সমস্যা হচ্ছে যে ADHD এবং ODD এই দুটোও তো অনেক সময় মিলেমিশে যাওয়ার একটা মানে বুঝতে পারবে না বাড়ি হুম, থেকে। হুম, মানে এই পার্থক্যটা কি হতে পারে? মানে ADHDর একটা শিশু এবং হুম। ODD ঠিক, ঠিক, ঠিক। দুটোর মধ্যে? হ্যাঁ, ADHD যেটা আমরা আ জানি সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, এই ক্ষেত্রেও কিন্তু কিছু বিহেভিয়ার থাকে, যেমন ভীষণ বাচ্চা রিস্ক টেকিং হয়, হাইপার অ্যাক্টিভ হয়, কোনো জায়গায় স্থিরভাবে বসতে পারে না, প্রচণ্ড রেস্টলেস হয়, ইরিটেবল হয়। এবার এই ধরনের সমস্যাগুলো ADHDর যদি কার্ভড না হয়, অ্যাগেন এইটা যদি প্রপারলি ট্রিটেড না হয় তাহলে দেখা যায় যে ODDর চান্সেস বেড়ে যাচ্ছে। কিন্তু ADHD থাকলে জেনারেলি কিন্তু অ্যাজ আ কোমরবিড কন্ডিশন হুম, ODD থাকে। আচ্ছা। ADHDর সঙ্গে ODDর কিন্তু একটা স্ট্রং কানেকশন আছে। ADHDর অনেক বাচ্চাদেরই ODD বা কন্ডাক্ট ডিসঅর্ডার পরবর্তীকালে কিন্তু ডেভেলপ করে বা থাকে সাথে। সেটা আমরা অ্যাসেসমেন্ট করে প্রথম দিকেই পাই। যখন আমরা ADHD টেস্ট করছি তখনই কিন্তু আমরা যদি ODD থাকে বা ADHD থাকে, এই সরি কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে, হুম, তাহলে কিন্তু সেইটার আমরা ট্রেটস আগে থেকেই বুঝতে পারি আছে, এবং সেই মতো কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে। আচ্ছা। তাহলে ম্যাডাম এটাকে ডায়াগনোসিস করার উপায়টা কি? মানে পদ্ধতিটা কি? কিভাবে আপনারা এটাকে বুঝবেন বা বিশেষজ্ঞরা বুঝবেন বা বাড়ির লোকেরাই বা কিভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারে যে আমার সন্তানের বা আমার শিশুর আম ODD হয়েছে বা এই ধরনের সমস্যা হচ্ছে? রাইট, প্রপার অ্যাসেসমেন্ট আছে, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট আছে, সাইকোলজিক্যাল টেস্ট আছে, সেই ইভ্যালুয়েশনের থ্রু বোঝা যায়। যদি দেখেন যে বাচ্চা এটা পারসিস্টেন্টলি 4 থেকে 6 মাস ধরে করছে এবং সেটা থেকে সে বেরোতে পারছে না, বিহেভিয়ারটা বেড়েই যাচ্ছে, ও হেল্প পাচ্ছে না বা হেল্প হচ্ছে না কোনো না কোনোভাবে, মানে আপনারা আপনাদের মতো করে ট্রাই করছেন অ্যাজ আ প্যারেন্ট কিন্তু হচ্ছে না, ইন দ্যাট কেস তখন কিন্তু ডাক্তারের একটা পরামর্শ নেওয়া উচিত। হুম, এবং সেখান থেকে যদি প্রাইমারি, যেহেতু বাচ্চাদের প্রথম আমি সেটা সবাইকে বলি যে প্রাইমারি যদি কোনো ইস্যু হয় বাচ্চাদের, তাহলে প্রথমে নিজের পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলুন ফ্যামিলির, হুম, এবং তারপরে সেখান থেকে যদি পিডিয়াট্রিশিয়ানও বোঝে যে না হিস্ট্রিটা মনে হচ্ছে এবার এটা অন্যরকম সমস্যা হুম, হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা জেনারেলি আমাদের কাছে পাঠান এবং সেখান থেকে আমাদের অ্যাসেসমেন্ট শুরু হয়। অ্যাসেসমেন্ট করার আগে হিস্ট্রিটা খুব বেশি হুম, ইম্পর্টেন্ট। এই হিস্ট্রিটার ওপরে কিন্তু নির্ভর করছে যে একটি বাচ্চা এই যে ওডিডি ট্রেট করছে, সেই ওডিডি ট্রেটটা ADHDর জন্য করছে, নাকি অ্যাকচুয়ালি বাড়িতে অ্যাবিউজড হয় সেই অ্যাঙ্গারটা জমে একটা ওডিডির মতো দেখাচ্ছে, না হাইপার মানে অ্যাংশাস হয়ে থাকে সেইটাকে হুম, বার করছে যখন সেটা এরকম হুম, ভয়ঙ্করভাবে বেরোচ্ছে বাইরে গিয়ে। তো সেইটা কিন্তু বোঝার একটা দিক হুম। আছে এবং সেইটার অনুযায়ী আমাদের ইভ্যালুয়েশনসগুলো হয়।
হ্যাঁ, আসলে মানে এই ধরনের বাচ্চাদের মানে এটা তো এমন হয় যে স্কুলের রেকর্ডটা খুব খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। বিভিন্ন কমপ্লেইন আসছে হুম, এবং তাদের একঘরে হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও তো বেড়ে যায় দিন, দিন। হ্যাঁ? একদমই। বিভিন্ন অভিভাবকরাও চাইবে যে এই বাচ্চাটার সঙ্গে যেন আমার সন্তান না মেলামেশা করে ঠিক। বা কিছু। তো এই পরিস্থিতিটা কিভাবে তখন মোকাবিলা করা যায় বা দেখুন, বাচ্চা কিন্তু তখনই আসে যখন একটা বাচ্চা স্কুলে গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না। হুম, এটা কিন্তু একটা প্রাইমারি বলতে পারেন, আ মানে কোনো একটা ডায়াগনোসিস স্টার্ট করার আগে বাবা-মা তো বুঝতে চাইবে যে আদৌ সমস্যাটা ডাক্তার দেখানোর মতো কিনা, না অন্য কোনো সমস্যা হচ্ছে। হুম, অনেক সময় দেখা যায় যে যখন বাচ্চা তার সোশ্যাল যে বা তার যে ভাবুন ফাংশনালিটি আছে, এবার একটা বাচ্চার ফাংশনালিটি কী হতে পারে? তার বাড়ি, খুব বেশি হলে সমাজ হিসেবে তার বাড়ি আর খুব কাছাকাছির কিছু ফ্যামিলি মেম্বার্স এবং তার স্কুল। এই দুটো মেন তার পিলার্স। তার বাইরে যে সে অফিস-টফিস যাচ্ছে তা তো নয়। এই দুটো জায়গায় যখন সমস্যা হয় তখন কিন্তু প্যারেন্টসরা জেনারেলি ডাক্তারের কাছে আসে। হুম, এবার বিষয় হচ্ছে যখন এটা বাড়িতে হয়, অনেক সময় বাড়ির লোকেরা ভাবে যে বোধহয় বাড়িতে ইচ্ছে করে দুষ্টুমি করছে, স্কুলে গেলে করবে না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে কনসিস্টেন্ট আপনি বাচ্চা স্কুলে গেছে, হুম, অথরিটি ফিগার তখন মানতে চাইছে না, রুলস ফলো করতে চাইছে না, ক্লাসে সবাইকে ডিস্টার্ব করছে। সে নিজে নিজের কাজটা করে আসতে পারছে না। আর যদি নিজের কাজটা করেও আসে, অন্য কাউকে হয়তো করতে দিচ্ছে না। আর ৪ টে বাচ্চাকে হয়তো ডিস্টার্ব করে ফেলছে। সেই ক্ষেত্রে তারা দ্য ক্লাউন অফ দ্য ক্লাস আ খেতাবটা পেয়ে যায়। হুম, আনফরচুনেটলি যখন আপনি বাচ্চাটাকে প্রপারলি তাকে তার পজিটিভ দিকটা দেখাবেন না এবং সে বারবার নেগেটিভলি লেবেলড হতে থাকবে, সেও কিন্তু অ্যাসোসিয়েট করবে নিজেকে যে আমি বাজে ছেলে। সেখান থেকে কিন্তু এই স্পাইরালিংটা একটা বাচ্চার হুম, বেসিক্যালি নিজের সেলফ এস্টিমের সঙ্গে শুরু হয়। তো এখান থেকে ভুল জায়গায় মেশা, ভুল গ্রুপের সঙ্গে মেশা এবং সেও নিজেকে অ্যাসোসিয়েট করতে থাকে এবং বাকিরাও যদি না ডায়াগনোসিসটা বোঝে বা কন্ডিশনটা বোঝে, তাহলে টিচার থেকে শুরু করে বাকি যে বাচ্চারা আছে তাদের বাবা-মা সবাই স্বাভাবিক ওটাই মনে করবে। হেন্স এই ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে এতটা প্রবলেম বাড়ার আগেই, বাচ্চাটিকে এতটা প্রবলেমে ফেলার আগেই আ ডাক্তারের সঙ্গে বা চিকিৎসকের সঙ্গে কথা বলা, প্রপার ডায়াগনোসিস করা এবং প্রপার থেরাপি স্টার্ট করা। আপনারা এটা জানবেন যে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাবা-মায়েরাও কিছু সময় ধৈর্য হারিয়ে মারধর, বকাবকি বা প্রবল কড়া শাসনের মধ্যে রাখতে চায়। এতে কি হিতে বিপরীত হতে পারে? মানে সেই সম্ভাবনা একদমই, থাকে? একদমই হিতের বিপরীতই হবে। হুম, যদি ওডিডির কোনো বাচ্চা বিকজ তার ভেতর থেকে কি আসছে যে আমি অথরিটিকে মানব না। এবার আপনি তার উপরে আরো অথরিটেটিভ হতে চাইছেন। হুম, আপনি তাকে আরো জোর করতে চাইছেন। উল্টো হবেই এটা। যত আপনি আগ্রাসন দেখাবে বাচ্চা সেটাকেই হুম, ফিরিয়ে দেবে। ও থামবে না। যেটা করতে পারে সেটা হচ্ছে কিছুটা লুকিয়ে যেতে পারে বা কিছুটা দমে যেতে পারে। কিন্তু সেইটা কিন্তু অন্যদিকে বেরোবে। হুম, তো তাই জন্য এটাকে কার্ভ করার জন্য আপনাকে প্রপার বাচ্চাটার সমস্যা বুঝতে হবে। ফার্স্ট এ এটা বোঝা দরকার যে এটা ও কিন্তু কোনোভাবেই বাবা-মাকে জ্বালাবো, ডিস্টার্ব করব বলে করছে না। এটা কিন্তু একটা সমস্যা যাতে বাচ্চাটা নিজে জুঝছে এবং সেটার ম্যানিফেস্টেশন এইভাবে বেরোচ্ছে। আচ্ছা তাহলে এই ওডিডি আক্রান্ত শিশুরা তাহলে পরবর্তীতে কিভাবে তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে? এর পদ্ধতিটা কি রয়েছে? যদি প্রপার ডায়াগনোসিস হয় অনেক সময় দেখা যায় যে ওডিডির সঙ্গে অন্য ইস্যুসও থাকে, অনেক সময়। সেই ক্ষেত্রে সেইগুলোর জন্য থেরাপি আছে, বিহেভিয়ারাল থেরাপিস আছে, যেই থেরাপিগুলো করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে যদি খুব হাইপার অ্যাক্টিভিটি থাকে, খুব অ্যাগ্রেসিভ থাকে, সেই সময় মুড স্টেবিলাইজার বা কোনো মেডিসিনের হেল্পও লাগতে পারে। কিন্তু মোস্টলি যেটা লাগে সেটা হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন টেকনিক। সেই বিহেভিয়ার মডিফিকেশন টেকনিক থেরাপির মাধ্যমে হয় এবং বাবা-মাকে বিহেভিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং শেখানো হয়। সেটা দিয়ে বাবা-মা বাড়িতে জিনিসগুলোকে ম্যানেজ করে। মানে লাইফস্টাইল ম্যানেজ করতে হবে, বাবা-মার নিজের পদ্ধতি চেঞ্জ করতে হবে এই বাচ্চার সঙ্গে ডিল করার এবং তার প্রপার চিকিৎসা করাতে হবে। এই পুরো জিনিসটা করালে দেখা যায় যে বাচ্চাগুলো ধীরে ধীরে ম্যানেজড হচ্ছে। তারা কার্ভ ডাউন করছে, তারা ইমোশন নিজের ব্যালেন্স করতে পারছে, রেগুলেট করতে পারছে, আগ্রেশনটা কন্ট্রোল করতে পারছে। এগুলো কিন্তু সবটাই করা যায়। চিকিৎসা বলতে মানে কি ধরনের চিকিৎসার কথা আপনি বলছেন? সাইকোলজিক্যাল চিকিৎসার সাইকোলজি। কথা বলছি, থেরাপির তার মধ্যে কি চিকিৎসার আছে? কথা থেরাপি। বলতে থেরাপির মধ্যে যেগুলো সাইকোলজিক্যাল থেরাপিতে পড়ে একটা হচ্ছে সিবিটি পড়ে। যেখানে ভাবুন বাচ্চা নিজের থট এবং বিহেভিয়ারটা বুঝতে পারছে। হুম, সেইখান থেকে যেখানে ভাবুন একটা ডিস্টার্বেন্স আছে সেই জায়গাগুলোকে ঠিক করা হয়, রিস্ট্রাকচারিং করা হয় থটস এবং বিহেভিয়ারকে। ২ নম্বর হচ্ছে বিহেভিয়ার নিজের মধ্যেই বিহেভিয়ার থেরাপি হয়, এবিএ থেরাপি হয়। সেইগুলো করা যেতে পারে। অ্যাক্টিভেশন থেরাপি হয়, এটাও একটা বিহেভিয়ার থেরাপির পার্ট।
সেইটা করা যেতে পারে। এবং প্যারেন্টসদেরও কিছু জিনিস শেখানো হয়, প্লাস ফ্যামিলি থেরাপি করা হয়। কেননা বাচ্চাকে আপনাকে খুব সাপোর্ট দিতে হবে, মানে হুম, আপনাকে জানতে হবে যে ওই সিচুয়েশনে আপনি কি করে ডিল করবেন। ওখানে আপনি ঠিক, যদি নিজের পেশেন্স হারিয়ে ফেলেন, তাহলে আপনি বাচ্চাটিকে হেল্প করতে পারবেন না। ঠিক। সেই ক্ষেত্রে ফ্যামিলি থেরাপি, প্যারেন্টাল, যেটা আমি অলরেডি বললাম, আমরা একটা প্রোগ্রামও করে থাকি সেইটা। এইগুলো মোটামুটি একটা বাচ্চাকে দিতে লাগে। প্লাস যেটা লাগে সেটা হচ্ছে স্কুলের সঙ্গে একটা রিলেশন রাখা এবং স্কুলকেও বোঝানো যে এই কন্ডিশনস আছে, সেখান থেকে টিচার্সদের সঙ্গে একটা কমিউনিকেশন রাখা যে কি ওর হেল্প লাগবে। এগুলো প্রথম দিকে হুম। করলে এবং কনসিস্টেন্টলি করলে কিন্তু এই বাচ্চাও সুস্থ স্বাভাবিক জীবন সুস্থ যাপন করে। স্বাভাবিক হতে পারে। কিন্তু কেন কি কেউই আমি বাজে ছেলের লেবেল হুম, নিয়ে থাকতে চায় না। হুম, এটা আমরা দিয়ে দিই এবং তারা অ্যাসোসিয়েট করে হুম। ফেলে। এবং এটাকে অনেকে গুরুত্বও দিতে চান না। ভাবে যে বড় হলে ঠিক হয়ে যাবে। ঠিক, এখন ছোট, বুঝতে পারছে না হয়তো। একদমই, কাজেই একদমই। অনেক ধন্যবাদ ম্যাডাম এই বিষয়টা এত সুন্দর করে বোঝানোর জন্য। দর্শক বন্ধু, আপনারাও যারা শুনছেন, হয়তো আপনাদেরও বাড়ির কোনো শিশু এই ধরনের আচরণ করছে, তাদের এই আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন আপনারা। অনেক জায়গা থেকে হয়তো অভিযোগ আসছে, কিন্তু আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। আপনাকে সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সঠিক জায়গায় চিকিৎসা করাতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কোনোভাবে অবহেলা করবেন না এবং ধৈর্যের পরীক্ষা দিন। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন, এই কামনাই করি। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।